জটিলতা আছে, সরাসরি বলে ফেলা ভালো। জটিলতা কোত্থেকে হলো সেটা একটু বলতে চাই। প্রথম একটা থিওরিটিক্যাল আলোচনা করি, সেটা হচ্ছে যেভাবে গণভোট হচ্ছে এভাবে গণভোট হওয়ার কথা না। এই ঐক্যমত্য কমিশন একটা তৈরি হয়েছে, এই ঐক্যমত্য কমিশন একটা সুপারিশ করেছে কি কি পরিবর্তন আমরা করতে চাই। এর মধ্যে প্রায় সব দল পার্টিসিপেট করেছে, জুলাই গণ অভ্যুত্থানের যেসব স্টেক হোল্ডার্স আছে, তারপর সেখানে গণভোট হচ্ছে। কিন্তু একটা সংবিধানে কি হবে না হবে সেটা আসলে ডিসাইড করবে কে? প্রাথমিক ডিসিশন কে নেবে? নিয়ম হচ্ছে এটা পার্লামেন্ট নেবে। পার্লামেন্ট কি কি করতে চায় সেটা তারা করবে, তারপর জনগণ সেটা এগ্রি করছে কিনা, তারপর সেটা গণভোটে যাবে। আমি একটা উদাহরণ দিই, আমাদের এই উদাহরণ আছে। আমাদের দ্বাদশ সংশোধনী যেটা, সেটাতে আমরা মানে 91 সালে এরশাদ পতনের পর যখন আমাদের গণতন্ত্র ফিরে আসলো, আমাদের সংবিধান তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, এরশাদ তো প্রেসিডেন্ট ছিলেন, এটাকে জিয়া প্রেসিডেন্ট। ওই যে মুজিব 75-এ বাকশাল করে প্রেসিডেন্ট করলেন, সেই প্রেসিডেন্ট রয়ে গেল। দ্বাদশ সংশোধনীতে এসে আমরা প্রধানমন্ত্রী শাসিত, মানে এভাবে বলা হচ্ছে যে পার্লামেন্টারিয়ান সিস্টেমে ঢুকলাম। সো আমরা আগে 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্টে এটা পাস করে ফেললাম, তারপর আমরা গণভোটে গেলাম যে ঠিক আছে আমরা যে করলাম এটা জনগণ চাইছে কিনা। ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো এক ধরনের ব্যাপার এবারকার গণভোটে আছে। গণভোট হওয়ার পরে পার্লামেন্ট ওটা তামিল করতে হবে। এর মধ্যে পার্লামেন্টের একটা প্রবলেম হয়ে গেল। পার্লামেন্টকে আপনি বলছেন যে এটার সেই মানে যে গণপরিষদের ক্ষমতা থাকবে, কিন্তু সে তো কিছু বলতে পারবে না। সে যা জনগণ যা বলবে আপনি ক্ল্যারিক্যাল জবের মতো এটা পাস করে দিতে হবে। তাহলে সংসদ যে তৈরি হলো তার তো কোনো মতামত নেওয়া হলো না। এরকম কতগুলো আইনি ডিবেট আমি মনে করি ইলেকশনের পর হতে পারে। আরেকটা বড় জটিলতা আছে, এটা সম্ভবত আরো বড়, এটা পলিটিক্যাল জটিলতা। সেটা হচ্ছে গণভোটে যেভাবে ব্যালটে 4টা বিষয় আসবে, এর মধ্যে গতে যা যা আছে, এই গয়ে থাকা জিনিসগুলো প্রত্যেকটা দলই তারা মোটা দাগে এন্ডোর্স করেছে, নোট অফ ডিসেন্ট খুব হালকা দু একটা ছাড়া। ক আর খতে বিশেষ করে বিএনপির এগুলো বিএনপি চায়, যেমন তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, কিন্তু ওটা একটা স্টেজে গিয়ে বিএনপি ওটা এগ্রি করে না, লাস্টের দিকে। ওখানে নোট অফ ডিসেন্ট আছে জুলাই সনদের। নির্বাচন কমিশন এবং অন্যান্য কমিশন তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশন যেভাবে তৈরি হবে সেটা নিয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু অল আদার কমিশনস যেগুলো সাংবিধানিক কমিশন আছে, ধরুন পাবলিক সার্ভিস কমিশন, এরকম এগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট আছে। দুইয়ে আছে আপার হাউস হবে, আপার হাউস বিএনপি চায়, কিন্তু প্রাপ্ত ভোটের যে অনুপাত, মানে আমরা যেটাকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলি, বিএনপি আবার ওটা চায় না। এটা সে চায় লোয়ার হাউসের সিটের যে অনুপাত সেটা অনুযায়ী, নারী সিটের ক্ষেত্রে যেটা হয়। এখন নির্বাচন হয়ে যাওয়ার পর বিএনপি এগুলো কতটা এগ্রি করবে সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। কারণ হচ্ছে বিএনপি আগাগোড়া এই জিনিসগুলো যে তাদের নোট অফ ডিসেন্ট আছে সেটা সে ক্রমাগত বলে গেছে, তার সমালোচনা হয়েছে। আমি একটা উদাহরণ দিই, ধরুন আপার হাউসের যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হয়, লোয়ার হাউসের মতো সিটের রেশিওতে যদি হয় লোয়ার হাউসের, তাহলে কি আপার হাউসের কোনো প্রয়োজন আছে? সেই প্রশ্ন খানিকটা হতে পারে যে 2-4 জন বা 100 জন নতুন মানুষকে পার্লামেন্টে নেওয়া যাবে, এছাড়া তেমন কোনো লাভ নেই। কিন্তু বিএনপি সমালোচনা হলে ওভাবে বলে গেছে, স্টিক করেছে। বা কমিশনগুলো তো সরকারের পার্ট না, ওখানে সরকারের ইনভলভমেন্ট কেন চাইবে সে? আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু বিএনপি ক্রমাগত বলে গেছে যে সে এটাই চায়। এখন নির্বাচনে গণভোটে জয়ী হয়ে যাওয়ার পর যদি জয়যুক্ত হয়, তাহলে আসলে পলিটিক্যাল ক্রাইসিসও হতে পারে। বিএনপি এই জিনিসগুলোর প্রতি কতটা পজিটিভ জেস্টার দেখাবে ইজ এ কোয়েশ্চেনেবল। তবে আমি একটা জিনিস যোগ করে রাখি, নির্বাচনের আগে বিএনপির নানা রকম ইলেকশন নিয়ে আনসার্টেনিটি ছিল, নানানজন নানান কিছু করতে চেয়েছে, কিন্তু যদি ক্ষমতায় সে নির্বাচনের পর চলে আসে তাহলে সেই জায়গাগুলোতে ছাড় দিতেও পারে। কিন্তু আমি একটু অনিশ্চয়তা দেখছি আসলে।